Hello everyone, welcome to the fifth episode of SFB podcast. I am Anand, today's host, and আজকের এপিসোডে আমাদের গেস্ট হচ্ছেন আসাফ রহমান এবং তানভীর হোসেন মুনিম। তো আজকের এপিসোড যেহেতু আমাদের এফপিএল নিয়ে, এর জন্য আমরা চেষ্টা করেছিলাম এফপিএল গুরুদেরকে আনতে। তো আসাফ রহমান এই সিজনে বাংলাদেশের ম্যাক্সিমাম তার র্যাঙ্ক ছিল সেকেন্ড, এবং সে লাস্ট কয়েক সিজন থেকে কনসিস্টেন্ট পারফর্ম করে আসছেন। এবং তানভীর হোসেন মুনিম লাস্ট 4 সিজন থেকে খেলতেছেন এবং বাংলাদেশের টপ 500-এও সে একবার ছিল। সো কি অবস্থা তোদের? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আচ্ছা, সো আজকে আমার সাথে কো-হোস্ট আছে রাফিদ। আমাদের আজকের এপিসোড 500-এও শেষ কয়েকটা থাকবে। তো তার মধ্যে প্রথম সেগমেন্ট হচ্ছে যে যেহেতু আমাদের এত বড় একটা গ্যাপ ছিল প্যান্ডেমিকের জন্য, এরপর আমাদের এখন প্রায় টানা কয়েকদিন ধরে আমাদের সব গেম উইক এক এক করে শিডিউল করা হয়েছে। তো এর মধ্যে আমাদের চিফ স্ট্র্যাটেজি আমাদের আসলে কি হওয়া উচিত? বিকজ এর আগে কিন্তু আমাদের ডাবল গেম উইক ছিল, কিন্তু এখন আমাদের এফএ কাপের যে শিডিউলটা ছিল সেটা আমাদের আর পিএল এর সাথে ক্ল্যাশ করতেছে না, যার ফলে ডাবল গেমিং অথবা ব্ল্যাঙ্ক গেমিং থাকার পসিবিলিটি অনেক কমে গেছে। জাস্ট একটাই ডাবল গেমিং আছে, যেটা হচ্ছে আমাদের গেমিং 30+-এ। সো এখন তোদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় আমাদের চিপ স্ট্র্যাটেজি কিরকম হওয়া উচিত? আমাদের যদি ওয়াইল্ড কার্ড থাকে তাহলে আমরা সেটা কখন ইউজ করব? চিপ যদি বেঞ্চ বুস্ট ট্রিপল ক্যাপ যদি থাকে সেটা আমরা কখন ইউজ করব? সো আসাফ। স্যার, যদি এখন তো গেম 30+-এ সবাই প্রি ওয়ার্কআউট পাইছে, তো এখন যাদের ওয়ার্কআউট বাকি আছে তারা একটা প্ল্যান করতে পারে যে এবারের ওয়ার্কআউটটা নেক্সট 3-4 উইকের জন্য একটা টিম বানায় করতে পারে, মানে গেম 30+-এ যে বর্তমানে যে ওয়ার্কআউটটা অন আছে, এরপরে সেই হিসাবে একটা টিম বানায় পরে লাস্ট 3-4 উইকের জন্য আরেকটা টিম বানানোর জন্য ওয়ার্কআউটটা ইউজ করতে পারে। আর যাদের ওয়ার্কআউট নাই, যেমন আমি নিজে ওয়ার্কআউট অলরেডি ইউজ করে ফেলছি সেকেন্ড ওয়ার্কআউট, তাই আমি এমন একটা টিম বানাইছি এমন প্লেয়ারদের নিতেছি যারা নেক্সট 7-8 উইকে মোটামুটি একটু ইজি ফিক্সচার আছে। আচ্ছা বলতে আচ্ছা, গেলে সিটি, ইউনাইটেড, বুলস, ওদের ফিক্সচার গুলো মোটামুটি সহজ, তাই এদের প্লেয়ারদের উপরে বেশি এমফাসিস দিচ্ছি। আচ্ছা, আর যেহেতু গেমিং 30+ আমাদের ডাবল গেমিং আছে, তো এই ডাবল গেমিং এর জন্য কি তোর কোনো এক্সট্রা স্টেপ নেওয়া হয়েছে? আমি বেঞ্চ ইউজ করতেছি, কারণ ট্রিপল ক্যাপ্টেন আগে ইউজ করে ফেলছি, তাই বেঞ্চ বুস্টটা ইউজ করবো এবার। আচ্ছা, সেম কোয়েশ্চেন আমরা মুনিমের কাছে যদি রাখি। মুনিম, তুই কিভাবে এই চিপ স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবি নেক্সট কয়েক গেমের জন্য? ওকে, এখন আমার টিমে অ্যাকচুয়ালি আউটসাফের মতোই আমি ট্রিপল ক্যাপ ইউজ করে ফেলছি, এন্ড বাট প্লাস পয়েন্ট হচ্ছে যে আমার কাছে অ্যাকচুয়ালি একটা ওয়াইল্ড কার্ড আছে। সো আমি যেটা করব, আমি হচ্ছে নেক্সট 4 থেকে 5 উইকের জন্য একটা টিম বানাবো প্রথমে, দেন আমি ওয়াইল্ড কার্ড ইউজ করে পরবর্তী 4-5 উইকের জন্য আমার বাকি টিমটা সেট আপ করবো। এন্ড চিপের যে ব্যাপারটা আছে, হ্যাঁ আমিও অ্যাকচুয়ালি বেঞ্চ বুস্ট ইউজ করতেছি, বাট যদি কারো ট্রিপল ক্যাপ থাকে তাহলে ট্রিপল ক্যাপটা এই টাইমে ইউজ করা অ্যাকচুয়ালি সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। যেমন আমার যদি ট্রিপল ক্যাপ থাকতো আমি এই উইকে কেডিবি ট্রিপল ক্যাপ দিতাম, বাট আমার যেহেতু ট্রিপল ক্যাপ নাই, আমি চেষ্টা করতেছি যতটা সম্ভব ডাবল গেম উইকের প্লেয়ারদের নেওয়া, যাদের 2টা ম্যাচ আছে, ফর এক্সাম্পল গ্রিলিশ বা ম্যান সিটি প্লেয়ার, এরকম যত বেশি সম্ভব প্লেয়ার নিয়ে বেঞ্চ বুস্ট ইউজ করা। ওকে, আচ্ছা মুনিম, আমার এখানে একটা কোয়েশ্চেন আছে। যেহেতু তুই গ্রিলিশের নামটা নিয়েই নিলি, সো এই গ্রিলিশের কিন্তু এই ডাবল গেম উইকের পরে অনেক টাফ ফিকচারস আছে। তো এখন কি যাদের তোর মতো ওয়াইল্ড কার্ড নাই, তাহলে তাদের জন্য কি গ্রিলিশ নেওয়াটা কি খুব একটা ভালো ডিসিশন হবে? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু প্রত্যেক উইকে আবার একটা করে ফ্রি ট্রান্সফার পাই, ঠিক আছে? সো এখন যদি বাকি টিমটা এমন ভাবে সেট আপ করা যায় যে নেক্সট উইকে আর কোনো ট্রান্সফারের প্রয়োজন পড়বে না, তাহলে আমরা জাস্ট রাইট অ্যাওয়ে নেক্সট উইকে গ্রিলিশকে ইউজ করতে পারি। অথবা যদি দেখা যায় যে অন্য কোনো দিক থেকে অ্যাকচুয়ালি আমাদের একটা ট্রান্সফার বেশি নেসেসারি হয়ে যাচ্ছে, অবভিয়াসলি আমাদের বেঞ্চ আছে, আমরা চাইলে গ্রিলিশকে এক দুই ম্যাচের জন্য বেঞ্চ করতে পারবো। আর যদি নিতান্তই কোনো অপশন না থাকে, গ্রিলিশ কিন্তু অ্যাকচুয়ালি এই সিজনে খুব মোটামুটি ভালোই খেলছে আমার বলা যায়। সো আই উড সে গ্রিলিশকে নেওয়াটা ওয়ার্থ ইট। এই ম্যাচের পরে বেঞ্চ করে দেওয়া যেতে পারে, বা এই ম্যাচের পরে মানে এই গেম উইকের পরে ট্রান্সফার আউট করে দেওয়া যেতে পারে। এটা আমার কাছে সবচেয়ে ভায়াবল অপশন মনে হয়। আচ্ছা, তো আমি এখানে কিছু জিনিস অ্যাড করতে চাই। যেমন আউসাফ আর মুনিম দুজনে বলছে যে আউসাফের ওয়াইল্ড কার্ড শেষ হয়ে গেছে, সে এটাকে লং টার্ম
একটা প্ল্যান করে রাখছে, যেহেতু আনলিমিটেড ট্রান্সফার আছে। ঠিক সেম জায়গায় মুনিমের যেহেতু ওয়াইল্ড কার্ড বাকি আছে, সো সে একটা শর্ট টার্ম প্ল্যান করছে। সো আই গেস অডিয়েন্সদের কাছেও আমরা এই জিনিসটাই তুলে ধরতে পারি যে যদি ওয়াইল্ড কার্ড বাকি থাকে, তাহলে আই গেস এই আনলিমিটেড ট্রান্সফারটাকে ইউজ করতে পারে অথবা ইউটিলাইজ করতে পারে লাস্ট নেক্সট কয়েক গেম অথবা 3 থেকে 4 গেম উইকের জন্য, একটা মোটামুটি ভালো স্ট্রং টিম বিল্ড আপ করে এরপর যখন আমাদের এই টিমটার টাফ ফিক্সচার চলে আসবে, তখন আমরা আমাদের বাকি থাকা ওয়াইল্ড কার্ডটা ইউজ করতে পারি। কিন্তু যদি আমাদের ওয়াইল্ড কার্ড না থাকে, তখন আমাদের জন্য একটু হালকা টাফ হয়ে যাচ্ছে। বাট আমরা যদি খেয়াল করি, নেক্সট আমাদের 7-8 গেম উইকের জন্য মোটামুটি একটা ভালো টিম রেখে এবং চিপ যদি আমাদের বাকি থাকে, সেটাকে আমরা মোটামুটি ইউটিলাইজ করতে পারি। যে উইকে আমাদের ইজিয়ার ফিক্সচার থাকবে অপোনেন্টের, সেই উইকে আমাদের ট্রিপল ক্যাপ অথবা বেঞ্চ বুস্ট অথবা ফ্রি হিট যদি আমাদের বাকি থাকে, সেটা আমরা ইউজ করতে পারি। তো এখানে আমাদের যেহেতু আমাদের এই গেমে আবার ডাবল গেমে চলে আসছে, তো আমরা একটা কোয়েশ্চেন নিতে পারি। আমাদের গ্রুপে কোয়েশ্চেন করা হয়েছিল, মুস্তাকিম আহমেদ সোহান বলছে যে শুড আই ট্রিপল আপ অন কেডিবি, স্টার্লিং, আগুয়েরো কনসিডারিং দেয়ার ডাবল গেম উইক? মুনিম, what would আচ্ছা, you think? ইয়েস। তো আম, এখন এখানে আমরা পেপ গার্দিওলার খুবই ফেমাস রোটেশনের কথাটা আনতে পারি। ফার্স্ট অফ অল, এখন কিন্তু রুলস চেঞ্জ হয়ে গেছে হালকা, যেটা আমরা জানি সবাই। ইনস্টেড অফ 3 সাবস দে গেট টু ইউজ 5 সাবস। সো এন্ড অলসো 3 দিন কি 4 দিন পর পরই টিম গুলোর ম্যাচ চলবে, খুবই টাইট শিডিউলে ফিক্সচার গুলা ডিসাইড করা হয়েছে। সো পেপ গার্দিওলা অবশ্যই তার স্কোয়াডের ব্যাপারে খুব একটা রিস্ক নেয় না। সে এমনিতেই নর্মালি যখন খেলা চলতো তখনই হেভি রোটেশনের উপর চালাতো। তো এখন অবভিয়াসলি কি করবে সেটা তো বোঝাই যাচ্ছে। এখন ম্যান সিটিতে অ্যাকচুয়ালি অপশন কি কি আছে সেটা প্রথমে চিন্তা করা দরকার। ম্যান সিটিতে আমরা দেখতে পাচ্ছি যে অবভিয়াসলি যেটা বললাম যে আগুয়েরো আছে, স্টার্লিং আছে, গ্যাব্রিয়েল জিসাস, দেন আছে হচ্ছে রিয়াল মাহ্রেজ, তারপর আছে আরো বার্নার্ডো সিলভা। সো প্রচুর অপশন, জাস্ট অ্যাটাকিং পোটেনশিয়াল যদি আমরা চিন্তা করি। এখন এরা কোন উইকে কে কতটুকু টাইম পাবে এটা কিন্তু অ্যাকচুয়ালি ফিক্স না। সো একই সাথে 3 জনকে নেওয়াটা আমার কাছে একটু বেশ বড় গ্যাম্বল মনে হয়। ফর ইনস্টেন্স ম্যান সিটির কিন্তু ফরমেশন এখন ওরকম ফিক্স না যে অলওয়েজ 4-3-3 তে খেলবে। তারা কিন্তু খুব ইজিলি ফরমেশন শিফট করে 3-5-2 তে খেলতে পারে, একই সাথে আগুয়েরো এন্ড জিসাস খেলাইতে পারে, যেখানে হয় স্টার্লিং মাহ্রেজ হয়তো বা দুইজনই বেঞ্চ হয়ে যেতে পারে। সো এই দিক দিয়ে আমি বলবো কেভিন ডি ব্রয়না হচ্ছে সবচেয়ে সেফ পিক। আগুয়েরো হচ্ছে একটু বোল্ডার পিক, যেহেতু গ্যাব্রিয়েল জেসাস আস্তে আস্তে নিজেকে সিটিতে এস্টাবলিশ করছে। এন্ড ফাইনালি যদি কেউ ট্রিপল আপ করতেই চায়, আমি বলবো যে এটা খুবই বোল্ড হবে। অফকোর্স ইট কুড পে অফ, এটা অবশ্যই পে অফ করতে পারে। দেখা গেল যে কেউ লাস্টের 10 মিনিটে 2টা গোল দিয়ে দিল। আমরা জানি মাহ্রেজের লেট গোল দেওয়ার অনেক হিস্ট্রি আছে, বাট স্টিল আমি বলবো যে নট ওয়ার্থ ইট। আউসাফ, ট্রিপল আপ মনে হয় করা যেতে পারে, যেহেতু দুটাই ওদের হোম ম্যাচ। কিছু কিছু প্লেয়ার আছে যাদেরকে ট্রিপল আপ করানো যায়, যেমন মিডে কেভিন ডি ব্রয়না। ও এখন পর্যন্ত আউটফিল্ড প্লেয়ার্সের মধ্যে ম্যান সিটির সবচেয়ে বেশি গেম টাইম পাওয়া প্লেয়ার, তাই কেডিবি কে নেওয়া যায়। কিন্তু আবার আরেকটা সমস্যা হচ্ছে যে এই গেম উইকেরই সেকেন্ড ম্যাচের 2 দিন পরই হচ্ছে তাদের আরেকটা ম্যাচ আছে। আবার 5টা সাবস্টিটিউট যে রোলটা করছে, তাই এমন হতে পারে হয়তো প্লেয়ার সবাই গেম টাইম পাবে, কিন্তু হয়তো 30-40 মিনিট করে পাইতে পারে, নির্দিষ্ট নাই। কিন্তু যেমন স্টার্লিংকে নিতে বলবো না, কিন্তু তার চেয়ে কম দামে মিডফিল্ডে মাহ্রেজকে নেওয়া যেতে পারে। মাহ্রেজ কিন্তু এই সিজনে ভালোই পারফর্ম করছে। ওকে, সো আই গেস ইটস অল আচ্ছা, অন এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে স্টার্লিং এর ফর্ম তো আসলে খুবই খারাপ গেছে পিএলএল এটার হাফে। এখন কি স্টার্লিং কে নেওয়াটা কি খুব একটা লজিক্যাল ডিসিশন হবে? আর এটা যদি না করি, আমার প্রশ্ন হচ্ছে স্টার্লিং না নিয়ে যদি আমি ট্রিপল আপ করতে চাই, লাপোর্তে নেওয়াটা কতটুকু ভালো ডিসিশন হবে? আচ্ছা, তো প্রথমত আমি যদি জাস্ট আমার নিজের টিমের কথা বলি, আমি কিন্তু আমার নিজের টিমে কেভিন ডি ব্রয়না আর মাহ্রেজ দুইজনকেই রাখছি। এখন সিটির ডিফেন্সিভ যদি আমরা রেকর্ড দেখি, অ্যাকচুয়ালি রেকর্ড দেখে খুব বেশি বোঝা যাবে বলে মনে হয় না, বিকজ আমরা জানি যে সিটি ম্যাক্সিমাম টাইমে লাপোর্টকে পায় না এই সিজনে।
বাট লাস্টের কয়েকটা ম্যাচ যদি আমরা অ্যাকচুয়ালি দেখি তাহলে লাস্টের অবভিয়াসলি ম্যান ইউনাইটেড অ্যাওয়ে ম্যাচ সিটি 2-0 হারছে। তার আগে লেস্টার ম্যাচে 1-0 ছিল, সিটির ক্লিন শিটও ছিল। সো সিটির ডিফেন্স কাইন্ড অফ আপ এন্ড ডাউন পজিশনে ছিল। বাট যেহেতু দুইটাই হোম ম্যাচ, আমরা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করতে পারি যে সিটি ক্লিন শিট রাখবে। বাট অন দি আদার হ্যান্ড ফার্স্ট ম্যাচ আবার আর্সেনালের সাথে অবামিয়াং খুবই ভালো ফর্মে আছে। ফার্স্ট ম্যাচে ক্লিন শিট এক্সপেক্ট করাটা একটু বোকামি হবে হয়তোবা, বাট সেকেন্ড ম্যাচের জন্য হয়তোবা ক্লিন শিট এক্সপেক্ট করা যায়। সো সেক্ষেত্রে আই থিংক লাপোর্ট কুড ওয়ার্ক, বাট ওয়ান্স এগেইন গ্যাম্বল। ওকে, সো মুভিং অন। এরপরে কোয়েশ্চেনটা আমাদের ডাবল গেম উইক নিয়ে, বাট এবার সিটি থেকে আমরা শেফিল্ডে শিফট করছি। সিয়ামুর রহমান জিজ্ঞেস করছে যে শেফিল্ড থেকে কি দুইটা ডিফেন্ডার নিয়ে বোকামি হবে যেহেতু ওদের অ্যাওয়ে ম্যাচ? আউসাফ? যদি শুধু ওই ডাবল গেমিংয়ের কথা চিন্তা করি তাহলেও বলবো যে বোকামি হবে না হবে ম্যাচ হওয়ার পরে, তার কারণ তাদের ডিফেন্স ভালোই পারফর্ম করতেছে। আর এছাড়া যদি ডেভেলপ করেও হয়তো দুটো ডিফেন্ডার নিতে পারে, অথবা সাথে হেন্ডারসনও নিতে পারে, একটা ডিফেন্ডার একটা হেন্ডারসন। আর লং টার্ম চিন্তা করলেও ওরা কিন্তু ডিফেন্সিভলি বেশ ভালো একটা টিম, তাই আমার মতে আসলে নেওয়া যায় যেহেতু কম দামে ডিফেন্ডার পাইতেছে দুইজন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যেহেতু আউসাফ বলল হেন্ডারসন নিতে, হেন্ডারসনের গেম উইক 31 প্লাসের ফিক্সচারটা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে এবং প্যারেন্ট ক্লাব হিসেবে সে ইউনাইটেডের এগেইনস্টে খেলতে পারবে না, তাহলে হেন্ডারসন নেওয়াটা কি আসলে লজিক্যাল? মানে আমি এই প্রবলেম ফেস করতেছি। আমি চাচ্ছি হেন্ডারসনকে নিতে, কিন্তু গেম উইক 31 প্লাসে হচ্ছে আমাকে প্রবলেম ফেস করতে হচ্ছে। আউসাফ? আচ্ছা হ্যাঁ, সেটা একটা প্রবলেম হতে পারে। যদি ব্যাকআপ কোনো স্টার্টিং গোলকিপার না থাকে তাহলে হয়তো সে ম্যাচে সমস্যা হতে পারে, কিন্তু ওই একটা ম্যাচ বাদ দিলে কিন্তু হেন্ডারসন ক্লিন শিট পয়েন্টস দিতে পারে, সেফ পয়েন্টসও আছে ভালোই। তাই যদি ব্যাকআপ স্টার্টিং গোলকিপার না থাকে তাহলে হয়তো হেন্ডারসন অ্যাভয়েড করা যেতে পারে এই 2 উইকের জন্য। ওকে, মুনিম, would you like to add something? Not really. I think যে আউসাফ pretty much made everything clear যে হ্যাঁ দুজনই ভালো অপশন, তবে একই সাথে দুইটা ডিফেন্ডার নেওয়াটা কাইন্ড অফ গ্যাম্বল, বিকজ সামনে আবার এই আমি যদি শেফিল্ডের একটু ফিক্সচার দেখি, এই নেক্সট গেম উইকে ম্যান ইউনাইটেড, তার পরের উইকে শেফিল্ডের খেলা হচ্ছে স্পার্সের সাথে, তার পরের উইকে শেফিল্ডের খেলা হচ্ছে বার্নলির সাথে অ্যাওয়ে ম্যাচ। সো কাউন্টার পয়েন্ট হিসেবে আমি এটা বলতে পারি যে সামনের 2-3 ম্যাচে আবার ফিক্সচার একটু ডিফিকাল্ট এন্ড ক্লিন শিট রাখাটা একটু কঠিন হবে। সো আমার সাজেশন থাকবে যে জাস্ট লান্ডস্ট্রমকে নেয়া বিকজ অফ হিজ অ্যাটাকিং পটেনশিয়াল। বাট হ্যাঁ, ব্যালডগ, ব্যাশাম এরাও ভায়াবল অপশন, বাট ডাবল আপ করাটা আমার মনে হয় একটু রিস্কি হয়ে যাবে। ওকে, সো একটু আগে আমরা সিটি নিয়ে কথা বলছি। সিটি নিয়ে সিয়ামের আরেকটা কোশ্চেন ছিল যে আমাদের সিটির তো বিলভা, সানে, মাহারেস, স্টার্লিং, জেসুস মোটামুটি সবাই এখন ফিট, আর পেপের তো রোটেশন সম্পর্কে আমরা সবাই জানি। তো এদের এই ডাবল গেম উইকে এরকম প্লেয়ার না নিয়ে আমরা নেক্সট গেম উইকে কি আমরা সালা অথবা মানে কনসিডার করতে পারি ওভার সিটি প্লেয়ার্স? মুনিম? আচ্ছা, আমার মনে হয় যেহেতু 100 মিলিয়ন বাজেট আছে, সালা বা মানে দুইজনের অ্যাটলিস্ট একজন এমনিতেই রাখা যায়। সালা বা মানে রাখতে হবে তার মানে এই না যে আমাদের সিটি প্লেয়ার্স অমিট করতে হবে। যেমন আমি যদি আমার টিম দেখি, আমার টিমে সালা আমি রেখেছি এন্ড সাথে ডি ব্রয়না এন্ড মাহরেজ দুইজনকে অ্যাডজাস্ট করা গেছে। সো আমার মনে হয় যে হ্যাঁ, সালা বা মানে অবশ্যই রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, কনসিডারিং সালা এই সিজনের হাইয়েস্ট পয়েন্ট গিভার। বাট তার মানে এই না যে অ্যাকচুয়ালি সিটি প্লেয়ার অমিট করা খুব দরকার, বিকজ আফটার অল ইটস আ ডাবল গেম উইক, একটা প্লেয়ার দুইটা অপরচুনিটি পাচ্ছে স্কোর করার জন্য। এন্ড সিটির কাউন্টার অ্যাটাকিং স্পিড, তারপর সিটির বিল্ড আপ প্লে, এগুলা দিয়ে টায়ার্ড লেগস কে সিটি কি করতে পারে সেটা অ্যাকচুয়ালি আমরা সবাই জানি, যেহেতু এখন ফিক্সচার এত টাইট। সো আমার মনে হয় না যে অ্যাকচুয়ালি সিটি প্লেয়ার অমিট করাটা খুব একটা গুড ডিসিশন হবে। ওকে, আউসাফ? আমিও মনিমের সাথে এগ্রি করি যে সিটি প্লেয়ার যে অ্যাভয়েড করতে হবে এমন কোনো কথা নেই। যেমন আমি নিচে টিমে সালাকে রাখতেছি, সাথে ডি ব্রয়না আর মাহারেজও আছে। এখন কেউ যদি সিটি ট্রিপল আপ করতে চায় যে সাথে একবারও নেবে, তখন হয়তো সালার মানে একজন হয়তো তখন মানেকে নিতে পারবে না, কিন্তু আবার ওই সালা আবার ওরা যেহেতু চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়ে গেছে, তাই মেনলি বলা যায় যে লিভারপুল এখন মোটামুটি প্রিমিয়ার লিগে তো ওরা খেলবে।
আর তাই হয়তো সালা মানে রেগুলার স্টার্টার এমনি, তাই ওদের মধ্যে একজনকে রাখা উচিত। এখানে আচ্ছা আফসাব, রাফিদ আমি যদি একটু অ্যাড করি, কেউ যদি আগুয়েরোকে নেয়, সে কিন্তু অ্যাকচুয়ালি চাইলে ডি ব্রয়নাকে বাদ দিয়ে আগুয়েরোকে নিতে পারে, তারপরেও মাহরেজ এন্ড সালাহ দুইজনকে অ্যাডজাস্ট করার মতো পজিশন আছে। হ্যাঁ সেটা করা যায়, আমি বলছি যদি ট্রিপল আপ করলে তখন হয়তো লিভারপুলের প্লেয়ারটা হবে না। আচ্ছা, রাফিদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। তো লিভারপুল তো অলমোস্ট অন দ্য ভার্জ অফ উইনিং দ্য প্রিমিয়ার লিগ, সো এক্ষেত্রে ক্লপ কি সালা মানেকে রেস্ট দেওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? আচ্ছা, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যদি প্রিমিয়ার লিগ প্রথম 1, 2 বা 3 উইকের ভিতরে আমরা কনফার্ম করে ফেলতে পারি, তাহলে হয়তো বা এরপরে আমার মনে হয় মিনামিনো বা হার্ভি এলিয়ট এই প্লেয়ার গুলার একটু চান্স পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমার মনে হয় না একদম যে সালা মানে কোনো গেম পাবে না, এটা আমার মনে হয় না। অবশ্যই তারা গেম টাইম পাবে, কারণ কিছু পার্সোনাল অ্যাকোলেটস তারা জেতার সম্ভাবনা আছে। কিন্তু আমার ওকে, মনে হয় কিছু ইয়াং প্লেয়ার্স সুযোগ পাবে। তো এই আচ্ছা দিক থেকে রাফিদ, আমার মনে হয় ভালো লিভারপুলের কথা যেহেতু উঠছে, আমার একটা কোয়েশ্চেন আছে। লিভারপুল মিডফিল্ড থেকে অ্যাকচুয়ালি কি কাউকে আমাদের কনসিডার করা উচিত? যেহেতু এফপিএল পুরাটা মানে পয়েন্ট গিভিং একটা প্ল্যাটফর্ম, আমার মনে হয় না লিভারপুল মিডফিল্ড থেকে কাউকে নিয়ে আপাতত খুব ভালো ডিসিশন হবে। ওকে, সো কিন্তু তাও যদি চিপ বাই হিসেবে মানে ফোর্থ বা ফিফথ মিডফিল্ডার হিসেবে কাউকে কনসিডার করা যায়, আমার মনে হয় হেন্ডারসন হতে পারে। ঠিক আছে। সো অ্যাজ লং অ্যাজ উই আর অন লিভারপুল, শারজিৎ ভাই একটা কোয়েশ্চেন করেছেন যে ট্রেন্টের যে দাম, ওকে কি এই টিমে ঠিক রাখা ঠিক হবে অ্যালং উইথ সালা অর মানে? মুনিম? আচ্ছা, সো এটা পুরোপুরি ডিপেন্ড করে টিমের ব্যালেন্সের উপর। এখন আমি যেটা লক্ষ্য করছি টিম বানানোর সময়, আমি যদি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে রাখি, আমার টিমের কোনো একটা অ্যাসপেক্ট অন্যান্য দিকের চেয়ে একটু উইক হয়ে যায়। হয় ডিফেন্স সামান্য উইক হয়ে যায়, বা মিডফিল্ড একটু উইক হয়ে যায়, বা অ্যাটাক সিগনিফিকেন্টলি উইক হয়ে যায়। আর যদি কিছু না হয়, একদম তিনজন বেঞ্চের প্লেয়ারই কেউই আর স্টার্টার হিসেবে রাখা পসিবল হয় না। সো আমি বলবো যে হ্যাঁ, অবভিয়াসলি ট্রেন্ট পয়েন্ট অনেক দেয়, বাট যদি কেউ ব্যালেন্স টিম চায়, আমার মনে হয় রবার্টসন বা ভ্যান ডাইক, ওরাও কিন্তু মোটামুটি কাছাকাছি আছে পয়েন্টের দিক থেকে। ট্রেন্টের যে খুব বেশি পিছিয়ে আছে এরকম কিন্তু বলা যাবে না। তো আমার মতে রবার্টসন বা ভ্যান ডাইক অ্যাকচুয়ালি চিপ অ্যান্ড বেটার অপশন। ওকে, আউসাফ, তোর অপিনিয়ন কি এখানে? আমি নিজেও এতদিন টিমে রাখছি, কিন্তু এখন বাদ দিতেছি, কারণ মেনলি ওর প্রাইসে আরো অলমোস্ট সেম দিতে পারবে এমন কম প্রাইস প্লেয়ারও আছে। আর এছাড়া ওকে বাদ দিলে আমি আমার মিডফিল্ডার সামনে আরো ভালো প্লেয়ার নিতে পারতেছি। তাই তাছাড়াও যদি যে নেক্সট কয়টা গেম বাকি আছে, এর মধ্যে লিভারপুলের সিটি, আর্সেনাল, চেলসি এসব টিমদের সাথে আগেনস্ট ম্যাচ আছে, তাই আগের মতো হয়তো ক্লিন শিট নাও রাখতে পারে, এই কারণে আমি ওকে বাদ দিতেছি। আচ্ছা, এখানে আমার একটা পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে মানে আমি পার্সোনালি হচ্ছে এখন 3টা এফপিএল অ্যাকাউন্ট ইউজ করতেছি। সো আমার 2টা অ্যাকাউন্টে অনেক আগে থেকেই ট্রেন্ড আছে, একদম বলতে গেলে ফার্স্ট থেকেই। সো এই প্লেয়ারটা থেকে অনেক প্রফিট হয়েছে স্কোয়াড ভ্যালুতে আমার। সো এখন কি আমি ওই অ্যাকাউন্ট গুলাতে ট্রেন্ডকে বাদ দিব? আমি 3 নাম্বার অ্যাকাউন্টে আমার ট্রেন্ড নাই, তো আমি ওই অ্যাকাউন্টে ট্রেন্ড নিতে চাচ্ছি না, কারণ এখন এত দাম দিয়ে ট্রেন্ড নেওয়াটা মনে হয় ওর ঠিক না। কিন্তু আগের অ্যাকাউন্ট গুলাতে কি ট্রেন্ড বাদ দেওয়াটা ভালো ডিসিশন হবে? যদি কোনো আচ্ছা, স্পেসিফিক ট্রেন্টের স্টার্টিং প্রাইস কত ছিল? 7 মিলিয়ন, এখন মনে হয় 7.8 হয়ে গেছে। এক্স্যাক্টলি। সো যেহেতু 7 মিলিয়নে পাচ্ছি, সেক্ষেত্রে আমার মনে হয় রেখে দেওয়াটাই বেটার হবে। বিকজ আলটিমেটলি এটা তো ডিপেন্ড করে যে আমরা কত দিয়ে ওকে কিনতেছে। আমরা যখন এখানে বলি, তখন আমরা বলি যে এখন যদি কেউ ট্রান্সফার ইন করতে চায়, বাট ফর ইনস্টেন্স জন লান্ডস্ট্রম আমার অ্যাকাউন্টে একদম গেম উইক 1 থেকে আছে, তখন আমি 4.0 মিলিয়ন দিয়ে কিনছিলাম। এখন ওর ভ্যালু হচ্ছে কত, 5.1 অর সামথিং, না 4.9। ওকে, তো এই দিক থেকে চিন্তা করলে অ্যাকচুয়ালি কিন্তু ওর ভ্যালু 4 মিলিয়ন, যদিও এখন এখানে 4.9 মিলিয়ন দেখাচ্ছে। তো এইভাবে করে অ্যাকচুয়ালি কাটছাট করে যদি অ্যাডজাস্ট করা যায়, সেক্ষেত্রে কিন্তু ট্রেন্ড খুবই ভালো একটা অপশন। হ্যাঁ, হ্যাঁ। ওকে, ওকে, সো আচ্ছা, এখন হচ্ছে আমার মনে হয় এই যে ইউনাইটেড আর ওলভস কে নিয়ে একটু কথা বলা উচিত। হ্যাঁ, শারজিল ভাই এখানে একটা কোয়েশ্চেন করছেন।
সো শারিক ভাই বলছে যে ওলভস আর ইউনাইটেড ফিক্সচার একদম সহজ সামনে, সো এই দুইটা টিম থেকে কি ডাবল আপ অথবা ট্রিপল আপ করা কি উচিত হবে আফসাফ? আমার মতে ডেভেলপ করা উচিত বুকস থেকে, স্পেশালি যেমন স্ট্রাইকার হিসাবে আমরা হিমেনেস বা ইয়োটা এই দুজনের মধ্যে একজনকে রাখা উচিত, কারণ মোটামুটি যে 9টা ম্যাচ বাকি আছে মোটামুটি সবগুলাই সহজ বুকসের জন্য। আর হয়তো আর ডিফেন্স থেকে কেউ যদি আর্নল্ডকে নিতে না চায়, আর্নল্ডকে না নিয়ে চাইলে ডোহার্টিকে নিতে পারে। অলমোস্ট 1.5 মিলিয়ন কম প্রাইস করছে ডোহার্টিকে নিতে, সেও কিন্তু অ্যাটাকিং রিটার্ন ভালোই দিচ্ছে। আর যদি কম দামি কোনো ডিফেন্ডার, বুলসেরই সাইজ তারপরে বডি কোডি ওরা আছে, বুলস মোটামুটি ডিফেন্সেও খুব বেশি উইক না, তাই অ্যারাউন্ড 5 মিলিয়নের নিচে ডিফেন্ডারদের মধ্যে ওদেরকে কনসিডার করা যেতে পারে। আর যদি ম্যানুর কথা বলি তাহলে আমার মধ্যে 3-4টা প্লেয়ার আছে, যেমন ব্রুনো ফার্নান্ডেস বেশ ভালো ফর্মে আছে, এছাড়া র্যাশফোর্ডও ভালো পারফর্ম করতেছিল আগে। আর ডিফেন্ডারদের মধ্যে ওয়ান বিসাক আছে, যদিও আমি ম্যানুর ডিফেন্সের উপর তেমন ট্রাস্ট করি না। আর এছাড়া মিডফিল্ডে মার্সেল আছে, সে তো বেশিরভাগ ম্যাচে স্ট্রাইকার হিসাবে খেলছে, তাই এটা গোলও করছে, যে কারণে ওর থেকে পয়েন্ট আশা করা যেতে পারে। মুনিম? Well, pretty much what Ausaf said. এরকম কিছু ডিফারেন্সিয়াল পিকস আছে, এন্ড আর যদি আমি ম্যান ইউনাইটেড এর দিকে একটু ফোকাস করি, ম্যান ইউনাইটেড থেকে ডিফেন্সিভলি আমার মনে হয় ব্র্যান্ডন উইলিয়ামস যদি কেউ একদম ফিফথ ডিফেন্ডার হিসেবে নিতে চায়, সে লাস্টের দিকে মোটামুটি বেশিরভাগ ম্যাচে স্টার্ট করছিল, এখন নতুন করে স্টার্ট করবে কিনা সেটা আমি শিওর না। আচ্ছা, আনান প্রবাবলি বলতে পারবে। ইয়ে কি ফিট? লুক শ কি ফিট? আচ্ছা, এখানে আমি অ্যাড করতে চাই, এটা হচ্ছে ওলের উপর আসলে অনেক কিছুই ম্যাটার করতেছে। তো আমি যখন দেখছি ওরা যখন 3-4-3 খেলাচ্ছে, তখন সে ব্র্যান্ডন উইলিয়ামসকে লেফট উইং ব্যাক অথবা যেটা লেফট মিড সেদিকে সে খেলাচ্ছিল। যখন আমাদের ফোর ম্যান ডিফেন্সে শিফট করতেছে তখন সে আর কি শ আর উইলিয়ামসকে রোটেট করে খেলাইছে। সো আই গেস উইলিয়ামস মোটামুটি ডিফেন্ডার হিসেবে আ গুড চয়েস। আই গেস উইলিয়ামস ইজ আ গুড চয়েস। আর তুই যদি একদম নেইল ডাউন কোন স্টার্টার চাস তাহলে আই গেস অ্যারন ওয়ান-বিসাকা ইজ আ প্রিটি গুড চয়েস, বিকজ আমরা দেখছি যে যখন ব্রেক ছিল, ব্রেকের আগে কিন্তু ইউনাইটেড অনেক স্ট্রং ছিল ডিফেন্সিভলি। তো এটা আমরা বলতে পারতেছি না যে ব্রেকটা আসলে ওই ফর্মটাকে কতটা এফেক্ট করবে, ওই ফর্মটা পুরোটা থাকবে কিনা, বাট আই গেস উই ক্যান রিলাই অন ইউনাইটেড ডিফেন্স রাইট নাও। ইউনাইটেডের কথা যখন উঠলো, আমার মনে হচ্ছে যে ইউনাইটেডের প্রথম দুইটা ফিক্সচার আমার কাছে মনে হচ্ছে যে সবথেকে টাফ এখন ইউনাইটেডের নেক্সট ফিক্সচার গুলোর থেকে। স্পার্স দেন শেফিল্ড। কিন্তু আমি ইউনাইটেড ডিফেন্স এখনই কি ইউনাইটেড প্ল্যান না ভালো হবে না 2 গেম উইক পরে নিলে আরো ভালো হবে? তুই কি শিওর যে ইউনাইটেডের ফিক্সচার সবচাইতে টাফ? জাস্ট টটনাম অ্যাওয়ে ম্যাচ দেখতেছি আমি, এছাড়া খুব টাফ ফিক্সচার তো আমার চোখে পড়তেছে না। আমি এখানে একটু অ্যাড করতে চাই, এরপর শেফিল্ড ফিক্সচারটা আমার কাছে মনে হয় টাফ। আমি এখানে শেফিল্ডের সাথে কিছু অ্যাড করতে চাই, যেটা হচ্ছে ব্রুনো ফার্নান্দেজ আর রাশফোর্ড যদি কেউ কনসিডার করে তাহলে তারা দুইজনেই কিন্তু পুরো ফিক্সচার প্রুফ। সো স্পার্স হোক অথবা শেফিল্ড হোক। আর এদিকে আমরা একটা জিনিস দেখতে পারি, স্পার্সের ট্যানজাঙ্গা অথবা ট্যানজাঙ্গা যাই হোক, ওই ডিফেন্ডারটা কিন্তু রিসেন্টলি ব্যাক ফ্র্যাকচারের জন্য ইনজুর্ড, এই সাইলেন্ট হয়ে গেছে। সো স্পার্স ডিফেন্সটা মোটামুটি ভালনারেবল, কিন্তু আমরা আগেও দেখছিলাম এবং এখন মোটামুটি গেস করা যায় যে ভালনারেবল থাকবে আই গেস। সো ব্রুনো ফার্নান্দেজ অথবা রাশফোর্ড যদি আমরা কনসিডার করি তাহলে ফিক্সচার আসলে দেখার মতো তেমন একটা বিষয় না, তারা দুইজনই ফিক্সচার প্রুফ। আর এর উপরে নতুন একটা বেশ স্ট্রং রিউমার উঠছে যে পগবা নাকি স্টার্টার হতে পারে, সেক্ষেত্রে কি কেমন হতে পারে ইউনাইটেড মিডফিল্ড? আচ্ছা, যদি পগবা স্টার্ট করে, আই হোপ স্টার্ট করবে, তাহলে আই গেস পগবা আর ফ্রেড অথবা পগবা ফ্রেড স্কট হচ্ছে আমাদের স্কোর মিডে থাকবে, তার সামনে থাকবে হচ্ছে ব্রুনো, এবং মেবি লেফটের রাশফোর্ড রেখে সামনে মার্শিয়াল স্টার্ট করাতে পারে উইথ গ্রিনউড ইন দ্য রাইট। ওকে, সো ইউ মিন টু সে ডায়মন্ড শেপে খেলবে ইউনাইটেড? ডায়মন্ড শেপ বলা আই গেস এটা ঠিক বলা যাচ্ছে না, বিকজ ওলে এখন পর্যন্ত 4-4 ডায়মন্ড খেলে না, বাট 3-4-3 যদি খেলায় তখন আমাদের আই গেস 3-4-3 কিন্তু আসলে 3-4-1-2 হিসেবে খেলা হয়েছিল। তো সেক্ষেত্রে ওই 1-এ হচ্ছে ব্রুনো ফার্নান্দেজ খেলবে আর নিচের 4-এ হচ্ছে আই গেস বাকি মিডফিল্ডাররা। আর যদি পগবা স্টার্ট করে তাহলে আই এম হোপফুল যে ইউনাইটেড অন দ্য টপিক আমার একটা কোশ্চেন ছিল। বল।
আচ্ছা, আমরা হচ্ছে ম্যান ইউনাইটেডের ব্যাপারে কথা বলতেছি। সো নেক্সট ম্যাচ হচ্ছে ম্যান ইউনাইটেডের স্পার্স এর সাথে। তো স্পার্স থেকে কি অ্যাকচুয়ালি কাউকে কনসিডার করা উচিত? আউসাফ? স্পার্স থেকে যদি কাউকে কনসিডার করতে হয়, আমার মতে একমাত্র সনি আছে যে আসলে ভালো পারফর্ম করছে এই সিজনে থ্রু আউট। আমি আমি নিজে অবশ্য কোনো স্পার্স প্লেয়ার নিতেছি না, কিন্তু যদি নিই তাহলে একমাত্র সনকে আমি মনে হয় যে নেওয়ার মতো আছে, কম বিবেচনা করলে। রাইট। ওকে, আচ্ছা, এখন আমার মনে হয় যারা আমাদের এখন যারা আমাদের অডিয়েন্স আছে, আমার মনে হয় তাদের জন্য আমরা যদি কিছু ডিফারেন্সিয়াল পিক বা টপ প্লেয়ার পিক সাজেস্ট করতে পারি, তাহলে আমার মনে হয় তাদের জন্য একটু হেল্পফুল হবে। ওকে। সো রাফিদ যেহেতু শুরু করলি, তো তোর থেকে শুরু হোক। তুই আমাদেরকে তোর ডিফারেন্সিয়াল পিক, তোর মতে ডিফারেন্সিয়াল পিক কে হতে পারে, একটা যদি ব্রিফ ওভারভিউ দিতে পারিস। ডিফারেন্সিয়াল বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে অবশ্যই যারা কম পিক প্লেয়ার, সেই হিসেবে আমার কাছে মনে হয় লং টার্ম ডিফারেন্সিয়াল পিক হচ্ছে ব্রুনো ফার্নান্দেজ। ওকে, কারণ কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানসিক মিডফিল্ডে সালা অথবা মানে প্লাস কেডিবি একদম মাস্ট পিক। তো দুইটা খুব বড় দামি প্লেয়ার নিয়ে নেওয়ার পরে তারা হয়তো বা 8-9 মিলিয়নের প্লেয়ার অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু আমার মনে হয় ব্রুনো ফার্নান্দেজ ওর্থ ইট হবে ইন দা লং রান, যেটা সালা মানে নাও হইতে পারে অনেক ক্ষেত্রে। ওকে। সো ব্রুনো ইজ রাফিদ's pick. How about you, Asaf? ডিফারেন্সিয়াল পিক হিসেবে ডিফেন্সে আমি বলবো বার্নলির চার্লি টেলরের কথা। তার প্রাইস মাত্র 4.3 মিলিয়ন, আর বার্নলির ডিফেন্স মোটামুটি বেশ ভালো, অনেকগুলো ফিনিশারও রাখছে এই সিজনে। 4.3 মিলিয়ন একটা ডিফেন্ডার রাখা, যে স্টার্টিং ডিফেন্ডার যে নিশ্চিত পয়েন্ট দিতেছে, এমন তাকে রাখা যেতে পারে। আর এছাড়াও কেউ যদি একটা থার্ড ফরওয়ার্ড হিসেবে কোনো কম দামি প্লেয়ার রাখতে যায় অ্যারাউন্ড 5 মিলিয়নের মধ্যে, তাহলে আমি বলবো হইতেছে দুজনের কথা, আর্সেনালের এনকেতিয়া আর ম্যানুয়াল গ্রিনউড। যেহেতু ইয়া 5টা করে সাবস্টিটিউট করতে পারবে, তাই গ্রিনউড আর এনকেতিয়া এবার একটু মোটামুটি ভালো গেম টাইমই পাবে। ওকে, মুনিম? আচ্ছা, আমি যদি মিডফিল্ডের একটা ডিফারেন্সিয়াল পিকের কথা বলি, আমি বলবো ইসমাইলা সার। লাস্ট কয়েক ম্যাচে স্যার অ্যাকচুয়ালি অনেক ভালো খেলছে, and he has threatened to score every time he's gone on the pitch. সো প্লাস ওয়াটফোর্ডের ইনিশিয়াল ফিক্সচার গুলা, প্রথম ম্যাচ হচ্ছে লেস্টার হোম, পরের ম্যাচ বার্নলি অ্যাওয়ে, পরের ম্যাচ সাউথহ্যাম্পটন হোম। বাট অ্যাজ উই স এগেইনস্ট লিভারপুল, স্যার অ্যাকচুয়ালি টিমের প্রিটি মাচ ফিক্সচার প্রুফ। ও যদি ভালো খেলে আর কি, ইন দ্যাট কেস হি ক্যান বি আ রিয়েল অ্যাসেট এন্ড ওনড বাই অনলি 2.5%। সো খুব ভালো একটা পিক হইতে পারে ইফ হি ক্লিকস। ঠিক আছে। যদি আমি আমার নিজের ডিফারেন্সিয়াল পিকের কথা বলতে চাই, সো লিস্টারের রিকার্ডো পেরেরা কিন্তু ইজ আই গেস সাইডলাইন ফর দ্য রেস্ট অফ দ্য সিজন। সো সেইখানে জেমস জাস্টিন অনলি 4.7 মিলিয়ন, সো ইজ আ ভেরি চিপ রাউট টু লিস্টার ডিফেন্স। এবং লিস্টারের সামনের ফিক্সচার কিন্তু খুব একটা খারাপ না, ওয়াটফোর্ড অ্যাওয়ে, ব্রাইটন হোম, এভারটন অ্যাওয়ে, ক্রিস্টাল প্যালেস হোম। সো আই গেস যদি ফিফথ একটা চিপ ডিফেন্ডার খুঁজতেছে কেউ, সো লিস্টারের জেমস জাস্টিন উড বি আ গুড চয়েস। এরপর আমি যদি মিডফিল্ডারে যাই, মিডফিল্ডে আই গেস আনোয়ার এল গাজী অফ অ্যাস্টন ভিলা। সে কিন্তু খুব একটা লাইমলাইট পায় না এই সিজনে, বাট সে যতবারই চান্স পাইছে সে সেগুলোর ভালো ইউটিলাইজ করছে এবং মোটামুটি গোল অ্যাসিস্ট করছে। সো অনেকেই অ্যাস্টন ভিলা যদি ফিক্সচার দেখে খুব একটা কঠিন, খুব একটা সোজা না, এবং অনেকে ঝুঁকবে হচ্ছে গ্রিলিশের দিকে। বাট আই গেস যদি একটা চিপ রুট খোঁজে, তাহলে আনোয়ার এল গাজী উড বি এ প্রিটি গুড চয়েস। আর যদি ফরওয়ার্ডে বলি, ফরওয়ার্ডের ক্ষেত্রে ওলভস এর ডিওগো জোতা ইজ আ প্রিটি গুড ডিফারেন্সিয়াল পিক। দ্য ফিক্সচার অফ ওলভস আর প্রিটি মাচ ইজি, অ্যান্ড ওলভস যখন ব্রেকের আগে ছিল তখন জোতা মোটামুটি ভালোই পয়েন্ট দিয়েছে লাস্টের দিকে এসে। তো আই গেস ইফ জোতা ইজ নেইলড অন স্টার্টার, দেন people can consider him as third striker. আচ্ছা, জিকে তে পেপে রেইনাও একজন ভালো ডিফারেন্সিয়াল, অ্যাস্টন ভিলার স্টার্টার ডিফেন্ড এবং ফার্স্টেই ডাবল গেম উইক আছে। হ্যাঁ, এটা ভালো একটা পিক হতে পারে। So I guess that sums up today's episode.
তবে আমি শেষ করার আগে একটা জিনিস অ্যাড করে দিই যে আমাদের এসএফবি তে নতুন একটা টুর্নামেন্ট আমরা শুরু করছি, যেটা হচ্ছে দ্য 12th ম্যান। সো দ্য 12th ম্যানের একটা বেসিক ওভারভিউ আমি দিয়ে দিতে চাই। অনেকে হয়তো বা কনফিউজড আছে যেটা আসলে কি জিনিস। তো সাপোজ তানভীর, সাপোজ মুনিম আর হচ্ছে আউসাফ হচ্ছে একে অপরের অপোনেন্ট। তো মুনিম তার টিম সাজাইছে এবং আউসাফ তার টিম সাজাইছে। সো আমাদের যেহেতু ব্ল্যাঙ্ক গেমই থাকবে, সো দুইজনে কিন্তু দুইজনের টিম দেখতে পারবে। সো সাপোজ আউসাফের টিমে হচ্ছে ব্রুনো ফার্নান্দেস আছে, এন্ড মুনিম থিংস যে ব্রুনো ফার্নান্দেস ক্যান স্কোর 10+ পয়েন্টস ইন দ্য নেক্সট গেম উইক। সো মুনিম সে চুজ করলো ব্রুনোকে, যার ফলে মুনিমের টিমের পয়েন্টের সাথে ব্রুনোর পয়েন্টও মুনিমের সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক সেম ভাবে সাপোজ মুনিমের টিমে হচ্ছে অ্যাগুয়েরো আছে, আর আউসাফ মনে করতেছে যেহেতু অ্যাগুয়েরো ডাবল গেমিং আছে, আচ্ছা ঠিক আছে আমি অ্যাগুয়েরোকে পিক করি। সো আউসাফ পিকস অ্যাগুয়েরো, এন্ড অ্যাগুয়েরো যত পয়েন্ট পাবে সেই পয়েন্টটা আউসাফের পয়েন্টের সাথে অ্যাড হবে। সো ইট উইল বি লাইক আ 12th ম্যান, যেটা তোমার টিমে থাকবে না বাট অপোনেন্ট টিমে থাকবে, এবং ওই টিমের ওই প্লেয়ারটা থেকে তোমার ওই পয়েন্টটা আসবে। সো আই গেস দ্যাট ইজ ক্লিয়ার। রাফিদ, আউসাফ, আমি কি ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সো আই গেস we can call it a day. Thank you, Ausaf, Munim, and Rafid for today's cooperation. Till next time. Thank you.